আপনাদেরকে একটা প্রশ্ন, গালিগালাজ কি কেউ সাধে করে, ইচ্ছে করে করে? গালিগালাজ করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয়, অবশ্যই তাকে গালি দিতে হবে। বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য, সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয়, তার মধ্যে আসিফ নজরুল অন্যতম। আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই। আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা, ঘৃণা, ভয় এ ধরনের কোনো শব্দ নাই। ২৬ লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি ২৬ জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই। এই গুলা একটা আপাদমস্তক বদমাইশ মিথ্যাবাদী। আরো একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে চাইতে পারেন নাই। তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি, মবের ভয় তাকে দেখানো হয়েছিল। একটা মিথ্যে মামলায় তাকে হয়রানি করা হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ইভেন তার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তত্ত্বাবধানে। এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল, আপনারা সেটা জানেন, আমি এর আগেও বলেছি। আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই ধরনের প্রমাণগুলা দিয়ে আইসিসিতে অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই, আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই, তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে? আইসিসি রুলস অনুযায়ী বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি বলেছে সাকিব দেশে আসতে পারবে না, সাকিব দেশে আসলে এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হবে, কারণ সাকিব স্বৈরাচারের দোসর, সাকিব ফ্যাসিস্ট, সাকিব কানাডা থেকে হত্যা করেছে মোহাম্মদপুরে ঢাকার। তো এই ধরনের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে, সাকিবকে সে আসতে দেয়নি। এবং সাকিব কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছিল, যাক আমি অন্ততপক্ষে জানতে পারলাম এতদিন পর একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমার দেশে ফেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল, কে বাধা হয়ে দাঁড়িয়েছিল, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি, সবকিছু সাকিব জেনে গেছে, সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে। এখন সাকিব চাইলেই যে কোনো সময় আইসিসিতে অভিযোগ করতে পারে, কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, সেই জায়গা থেকে সাকিব এখনো কোনো প্রকার অভিযোগ করে নাই। পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় যেই মার্কেট সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে, বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে, ক্রিকেট কিট, ব্যাট, হ্যান্ড গ্লাভস, প্যাড, হেলমেট থেকে শুরু করে সবকিছু স্পন্সর করে। ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটাররা আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয়। এখন ভারতের সাথে গত 17 মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলমান আছে, এই সম্পর্ক আদৌ কবে ঠিক হবে আমরা জানি না, কিন্তু ক্রিকেটে ভারতের সাথে বাংলাদেশের কোনো বৈরী সম্পর্ক ছিল না। একটা যুদ্ধ ছিল মাঠে, যেটা খেলার যুদ্ধ, যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল, সেটা থাকা স্বাভাবিক। ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী, বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাঁকজমকপূর্ণ হতো। যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম, একটা জাঁকজমকপূর্ণ খেলা, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, এটা এখন পাকিস্তান ভারতের মধ্যে দেখা যায় না, যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি। কিন্তু পরিকল্পিতভাবে বুলবুলের মতো দালালকে বিসিবির প্রেসিডেন্ট বানিয়ে ক্রিকেটটাকে যে নর্দমার মধ্যে নামিয়ে ফেলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বিশেষ করে আসিফ নজরুল প্রতিনিয়ত ক্রিকেটে হস্তক্ষেপ করছে, ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে। মুস্তাফিজের আইপিএল খেলা ইস্যুতে প্রথমে আসিফ নজরুল কিন্তু এখানে একটা ঘি ঢেলে দিয়েছে আগুনে। সে বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এটা আত্মমর্যাদার বিষয়, বিভিন্ন ধরনের কথা বলেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেটা বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ না গেলে আইসিসি স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে, বাংলাদেশ পয়েন্ট হারাবে, তারা অন্য কোনো ওয়ে দিতে পারবে না। এরপর বিসিবি আবার হয়তো আপিল করেছে বুলবুলের পক্ষ থেকে, আমরা দেখেছি। কিন্তু
গতকাল এই সম্পূর্ণ বিষয়গুলোকে ঘোলাটে করার জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে। এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি। আমি সেটা বলছি, তার আগে ভিডিওটা দেখেন। ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের T20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। 3টা ইস্যুতে এই আসিফ নজরুল বলেছে, প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে, আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে একটা নিরাপত্তাজনিত ইস্যু থাকতে পারে, এবং ইলেকশন যত দ্রুত ঘনিয়ে আসবে তত নাকি নিরাপত্তার সংখ্যা বাড়বে। আরো বলেছে প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি, বাংলাদেশ বিরোধী মনোভাব, বাংলাদেশ বিদ্বেষ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি, তাতে করে বাংলাদেশ কখনোই ভারতে খেলতে যেতে পারে না। বাংলাদেশ বিদ্বেষ, এই বিদ্বেষ শব্দের প্রবর্তন কে করেছে? বাংলাদেশের উগ্রপন্থীরা, বাংলাদেশের মৌলবাদীরা, বাংলাদেশের জঙ্গিরা, বাংলাদেশের জামায়াত ইসলাম। আসিফ নজরুল তুই প্রথম শুরু করেছে কে? ভারতের 26 লক্ষ ভারতীয় কে বলেছিল? আসিফ নজরুল বলেছিল। এখন আসিফ নজরুল বলতেছে প্রতিনিয়ত আমাদেরকে ঈর্ষা করছে ভারত, বাংলাদেশ বিদ্বেষী আচরণ করতেছে। তার মানে নিজে করলে সেটা ঠিকঠাক, আর ভারত করলে সেটা সদরঘাট। কি চমৎকার থিওরি! এই যে মিথ্যাচার করেছে আইসিসির খোদ যে টিম এই বিষয়গুলো দেখাশোনা করে বিভিন্ন দলের যে নিরাপত্তা জনিত ইস্যুগুলা, তারা একটা বার্তা দিয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা সংবাদ প্রকাশ করেছে, দেখেন সেই সংবাদ কি বলতেছে। ভারতের বিশ্বকাপ আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলল আইসিসি। আসিফ নজরুল যে বক্তব্যগুলা দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে। এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি, আসিফ নজরুলকে যদি গালি না দেই তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য? আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? কমেন্ট বক্সে আপনারাই বলে যান। এই আগে ন্যাশনালি গুজব ছড়াইতো, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজবগুলা ছড়াইতো, এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই হারামজাদা পুরো পাগল হয়ে গেছে। চিন্তা করেন, আইসিসির সিকিউরিটি যে টিম সেটা নাকি বাংলাদেশের মুস্তাফিজকে ভারতে খেলতে মানা করেছে। আরে গর্ধবের বাচ্চা, মিথ্যা কথা বললেও তো একটা লেভেলের মধ্যে রাখা বলতে হয়। ইস্যু হওয়ার কথা ছিল মৌলবাদী জঙ্গি টাইপের যে ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে আছে তারা, যেমন তানজিম সাকিব, যেমন রিশাদ হুসাইন, মানে এদের লেবাস তো জঙ্গিদের মতো। ইস্যু নাকি মুস্তাফিজ, অথচ মুস্তাফিজ ভারতের আইপিএল এ খেলেছে একাধিকবার। মুস্তাফিজকে ভারতীয়রা অনেক পছন্দ করে, স্পেশালি মুস্তাফিজ এবং সাকিব আল হাসান, এই দুজনকে ভারতবর্ষ অনেক পছন্দ করে। মুস্তাফিজ তো 7-5 মধ্যে নাই। যে উগ্রপন্থী জঙ্গি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এদের হুমকির কথা ছিল। যে উগ্রপন্থী আচরণ করে ক্রিকেটাররা তাদের হুমকির কথা ছিল, কারণ ভারতবর্ষে যেহেতু তারা ইসলামী মৌলবাদী শক্তিকে পছন্দ করে না, সেক্ষেত্রে এদের সমস্যা হওয়ার কথা ছিল। কিন্তু মিথ্যাচারটা করে দিল মুস্তাফিজের উপর। মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বলার, মূল বলার, স্ট্রাইক বলার। তো মুস্তাফিজকে ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না। এই যে নাটকগুলা করে প্রতিনিয়ত আইসিসির উপর দায় চাপানো হচ্ছে, বিসিসিআই এর উপর দায় চাপানো হচ্ছে, এগুলা কিন্তু পরিকল্পিত। এই সম্পর্কগুলা সৃষ্টি করা হচ্ছে একটা বৈরী সম্পর্ক, যাতে দ্রুত চলে আসে, যাতে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া যায়। এবং এরা সেটাই করতেছে। যেভাবে বোর্ডের উপর হস্তক্ষেপ করছে, এখন কোন ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠান যদি আইসিসিতে আবেদন করে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করবে, কিংবা বহিষ্কার করবে, কিংবা বিশেষ কোনো সিরিজ খেলতে পারবে না, কিংবা আগামী T20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না। এ ধরনের একটা সম্ভাবনা কিন্তু আছে। যদি এখানে সাকিব একটা গেম খেলে দেয়, আমি নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপ খেলতে পারবে না। আইসিসি একটা নোটিশ পাঠিয়ে দেবে। এই
দ্বারা বাংলাদেশের একটা অহংকারের জায়গা, একটা গর্বের জায়গা বাংলাদেশ ক্রিকেট, যে ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যান্য উচ্চতায় গিয়েছে, বাংলাদেশকে অনেকে চিনেছে। নয়তো বাংলাদেশের ক্ষুদ্র ভূখণ্ডকে পৃথিবীর কোনো রাষ্ট্রভাবে চিনতো না। সবাই বলে ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ, আরে তোরা পরিচিত ভারতের পরিচয়ে। বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, পৃথিবীর অনেক মানুষ জানে না। বহির্বিশ্বে যারা ঘুরতে যায় তারা জানে বাংলাদেশ, ও বাংলাদেশ নিয়ার ইন্ডিয়া, অথচ তোরা ভারতের সাথে প্রতিনিয়ত বৈরী সম্পর্ক সৃষ্টি করতেছিস। এই পুরো ব্যাপারটা আইসিসির উপর নির্ভরশীল। আইসিসির ব্যাপারটাকে বিসিসিআই এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এই আসিফ নজরুল। ন্যাশনালি মিথ্যাচার করতো, মানে জাতীয় মিথ্যুক, এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল মিথ্যুক, মানে আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী। কি লেভেলের মিথ্যাচার করতে পারে ভাবেন আপনারা? ওরে ওরে গালি দেবেন না, কারে গালি দেবেন বলেন? উত্তেজিত কি সাধে হয়? ইচ্ছা করে তো হয় না। উত্তেজিত হবার মতো যথেষ্ট ঘটনা এই বাচ্চারা ঘটিয়ে ফেলে। আলোচনার শুরুতে আমরা একটু ধরে নিচ্ছি যে 12ই ফেব্রুয়ারি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রথমে একটু গণভোট নিয়ে কথা বলি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গণভোটের উদাহরণ কিন্তু খুব একটা নেই। 1977 সালের 30শে মে জিয়াউর রহমান একবার গণভোট করেছিলেন। সেটার ইস্যু ছিল যে জিয়াউর রহমানের শাসন এবং তার কর্মসূচির প্রতি দেশবাসীর সমর্থন আছে কি নেই। সেই গণভোটে হ্যাঁ ভোট পড়েছিল 98.9%, আর না ভোট পড়েছিল 1.1%। মানে এই ভোটটা এতটাই বিতর্কিত যে এখনো মানুষ যারা সেই সময় ছিলেন মনে করে, এবং অনেক কেন্দ্রে দেখা গেছে যে 100-র বেশি পার্সেন্ট ভোট পড়ে গেছে। তো তারপরে আর মানে এইভাবে গণভোট হয়নি। তো এই 12ই ফেব্রুয়ারি একটি গণভোট করতে যাচ্ছে, যে জুলাই সনদ বলে যে একটা অবৈধ সনদ তারা করেছে, সেটার পক্ষে বিপক্ষে জনমত নেবে। এবং এখানে আবার অনেকগুলো প্রশ্ন আছে, এটা শুধু হ্যাঁ না, সম্ভবত 4টা প্রশ্ন আছে কঠিন, এবং সেই প্রশ্নগুলো কি সেগুলো মানুষকে জানানোর জন্য যে উদ্যোগ বা সেগুলো যেভাবে কোশ্চেনগুলো ফ্রেম করেছে সাধারণ মানুষের বোঝার বিষয় অনেক জটিলতা আছে। মানে পুরো বিষয়টাই আমরা এটাকে তো ডেফিনেটলি উই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, কিন্তু সেটা নিয়েও আমি কথা বলছি না। আমার কনসার্নটা অন্য জায়গায়, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এটা 12ই জানুয়ারির আগে ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। গণভোটের ব্যালট পেপার 1 মাস আগে ছাপানো হয়ে গেছে, এবং শুধু ছাপানো নয়, সেইটা একেবারে প্রত্যেক জেলায় ডিসি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ নির্বাচন কমিশনের কাছে কোনো স্টোরেজ নাই এইটা স্টোর করার, সো এটা জেলায় জেলায় পাঠাইছে। ডিসি তার ট্রেজারি বেঞ্চ স্টোর করার মতো জায়গা আছে, সেখানে রাখবে। 12,76,00,000 সম্ভবত ভোটার, সুতরাং এই 12,76,00,000 ব্যালট পেপার গণভোটের জন্য 1 মাস আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমজনতা কি এতটাই বলদ যে 1 মাস আগে কেন ব্যালট পেপার পাঠানো হয়েছে? এবং গণভোটে তো অনেকগুলো প্রার্থী থাকে না, এমনি ভোটে যেমন প্রার্থী থাকে, তাদের এজেন্ট থাকে, গণভোটে তো 2টা বাক্স, হ্যাঁ এবং না। এবং ডিসি অফিসের লোকজন কি করবে এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি। সুতরাং একটা গণভোট সেটাও ভালোভাবে করার মতো অবস্থা বা ইন্টেনশন ডক্টর ইউনূসের নাই, যদিও তিনি বলছেন যে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন এবার বাংলাদেশে হবে। তো বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন কেমন হবে এইটার তো লক্ষণ অলরেডি আমরা দেখতেছি। এই নির্বাচনে বিএনপির আচরণ একরকম, এখানে তারেক রহমান যে পরিমাণ প্রোটোকল পাচ্ছে তাতে অনেকেই বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন বোধহয়। তো এটা তো লেভেল প্লেইং ফিল্ড না, তো এটা নিয়ে একটা বিতর্ক আছে। আবার এই যে প্রার্থীরা যে নির্বাচনে যে আচরণ বিধি সেটা কিন্তু মানছেন বলে মনে হচ্ছে না। জামাত ইসলামের যদি নির্বাচনের কথা ভাবেন, তাদের যে নির্বাচন তাতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে। ঢাকায় 20টা আসন আছে, তারা টার্গেট করেছে যে তারা 12টা আসনে জয়লাভ করবে তাদের প্রার্থী। সুতরাং 12টা আসনে তারা অনেক আগে থেকে খুব পরিকল্পিতভাবে ভোটারদের মাইগ্রেট করে এখানে ভোটার বানিয়েছে। একটা আসনে 50,000 1 লাখ ভোটারও অন্য অন্য আসন থেকে এই ঠিকানায় এনে ভোটার হিসেবে ইনক্লুড করিয়েছে। সেইভাবে তারা একটা কৌশল অ্যাপ্লাই করতেছে। প্রবাসী ভোটার সারা দেশে শুনেছি, মানে সারা পৃথিবীতে শুনেছি যে 1 কোটি প্লাস প্রবাসী আছে।
অথচ প্রবাসী ভোটার রয়েছে, ইফ আই এম নট রং, 5 লাখ। চট্টগ্রাম 1, চট্টগ্রাম 3 এবং সাতক্ষীরা 2, এই 3টা আসন থেকে এই প্রবাসীদের ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। একটা 30,000, একটা 23,000, একটা 8,000। তার মানে 61,000 ব্যালট পেপার কি করে জামাতের হাতে এলো? ইলেকশন, শ্রেষ্ঠ ইলেকশন, ফেয়ার ইলেকশন, এগুলো তো কোনো নমুনা দেখি না। আবার ডক্টর শফিক জামাতের আদর্শিক সমর্থক যারা এক্স আর্মি অফিসার, তাদের সাথে মিটিং করেছে, সেখানে বলেছে নির্বাচন নিয়ে যদি কোনো রকমের ম্যানিপুলেট করা হয় তাহলে সবাইকে দেশ ছাড়া করে দিবে। এইটাই বা কেমন? আবার আমাদের নির্বাচনী আচরণ বিধিতে খুব স্পষ্টভাবে বলা আছে ধর্মকে ব্যবহার করা যাবে না। মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন উপাসনালয় এগুলোকে ব্যবহার করা যাবে না। কিন্তু জামাতের প্রার্থীদের আমরা কি দেখছি? আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। কেউ যদি চরমুনায় আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবে। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। যদি আপনি জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। তাহলে চামড়া পর্যন্ত খুঁজি পাওয়া যাবে না, চামড়া চামড়া তুলে দেওয়া হবে। কোন মায়ের পুত্র আমাদের সামনে কথা বলে আমরা এখন আঙ্গুল দেখা করি নাই, কত বড় মাস্টার হয়েছে তোমাদের, কত 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 মায়ের দুধ খেয়েছো, তোমাদের মুখ সিপ করে দুধ বের করতে হবে ইনশাআল্লাহ। এই যে ধর্ম নিয়ে জামাত ইসলামের প্রার্থীরা যেভাবে কথা বলছেন, আর সব দলের প্রার্থীরা ভোটারদের হুমকি দিচ্ছেন, তাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে একেবারে ভিটামাটি ছাড়া করে দেবে, দেখে নিবে, এই ধরনের হুমকি দিচ্ছে। তো এই যে আচরণ বিধি, বিশেষ করে ধর্মের বিষয়টা, এটা স্পষ্ট নিষেধ, এবং এটা করলে তার প্রার্থিতা বাতিল হতে পারে, তার জেল জরিমানা হতে পারে, তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের সেটা এত বোঝাই যাচ্ছে একটা ঠুটো জগন্নাথ। এর আগে নির্বাচন নিয়ে যারা সমালোচনা করে তাদের বর্তমান নির্বাচনের আয়োজন, নির্বাচন কমিশনের ভূমিকা, এগুলো দেখা উচিত। তো এই অবস্থায় মানে পাতানো নির্বাচনের সর্বোচ্চ ফর্মে এটাকে ডক্টর ইউনূস বলছেন শ্রেষ্ঠ নির্বাচন। আরো অনেক কিছু আছে, এটা বললে আর শেষ হবে না। সবশেষে আমি একটু বলবো যে কিছু মানুষ আছেন যারা মিথ্যে কথা বলেন, অনেক সময় ভয় পেয়ে মিথ্যে কথা বলে, অনেক সময় নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলে, অনেক সময় ব্যক্তিগত লাভের কারণে মিথ্যে কথা বলে। তো এগুলো হলো নৈতিক মানদণ্ডে খারাপ। কিন্তু কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়া মিথ্যে কথা বলে। এই মিথ্যের পরিবর্তে সত্য বললে কারো কোনো ক্ষতি নেই, সেটা জানার পরেও সে মিথ্যে কথাটা বলে, এবং একটা পর্যায়ে এমন হয় যে সে মিথ্যে কথা শুধু বলে না, সেটা সে বিশ্বাসও করে। আবার কিছু মানুষ আছে যে মাদক আসক্তি জনিত কারণে মিথ্যে কথা বলে। মিথ্যের অনেকগুলো কারণ আছে, কিন্তু কিছু মিথ্যে হলো যে নর্মালের মধ্যে পড়ে, আর কিছু মিথ্যে আছে যেটা স্বাভাবিক না। তার মধ্যে একটা হলো প্যাথোলজিক্যাল লাইন। এই যে আসিফ নজরুল একজন উপদেষ্টা, ইনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। তিনি বিনা প্রয়োজনে মিথ্যা কথা বলেন, তার প্রায় সকল কথাই অসত্য তথ্যে ভরপুর থাকে। তিনি এর আগে বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এটা ডাহা মিথ্যা। রিসেন্টলি তিনি এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সাথে একটা বিতর্কে জড়িয়েছে। আইসিসি তাকে কোনো চিঠি দেননি, অথচ তিনি বলছেন, তাকে চিঠি দিয়ে বলছে যে বাংলাদেশ টিমে মুস্তাফিজকে পাঠানো যাবে না, তার সিকিউরিটি প্রবলেম হতে পারে, বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের জার্সি পরে ঘুরলে প্রবলেম হতে, এরকম 2-3টা মিথ্যা কথা তিনি বলছেন আইসিসি কে কোট করে। তো আইসিসি ন্যাচারালি এটা অস্বীকার করছে, এবং আসিফ নজরুল যে কত বড় বিশ্ব বাটপার সেটা আবারও প্রমাণিত হলো। আমার তো মনে হয় যে আসিফ নজরুল নিডস ট্রিটমেন্ট,
তার কাউন্সিলিং দরকার, তার বিহেভিয়ারাল থেরাপি দরকার এবং তাকে মেডিসিন দেওয়া দরকার, এবং দেশ জাতির স্বার্থে এবং তার নিজের স্বার্থে এটা খুব জরুরিভাবে করা দরকার। কারণ তার মিথ্যে শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে থাকছে না, পুরো দেশ এবং জাতির জন্য এটা একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অচিরে এই লোকটাকে এই তার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরিয়ে, সরকারি দায়িত্ব থেকে সরিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর নির্বাচন হবে বলে এখনো মনে হয় না, কিন্তু নির্বাচন না হলেও নির্বাচনী মাঠে যে ঘটনাগুলো ঘটছে তাতে ইতিহাসের অন্যতম কলঙ্কিত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূসের সরকার। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।